হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 21 লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস গুজরাট টাইটান্স এর পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইস, চলো এবার শুরু করি। তো লখনৌ সুপার জায়ান্ট ফার্স্ট ইনিংসে ব্যাটিং করার পরে 163 রান করছে, 5 উইকেট হারায়। তো তাদের তরফ থেকে আমাদের টুকটুক কেএল রাহুল 33 রান করছে 31 বলে, স্টয়নিস 58 রান করছে 43 বলে, নিকোলাস পুরান 32 রান করছে 22 বলে। আর গুজরাটের তরফ থেকে দর্শন নালকান্ডে 2 উইকেট নিচে 21 রান দিয়া, উমেশ যাদব নিচে 2 উইকেট 22 রান দিয়া, আর রাশিদ খান 1 উইকেট নিচে 28 রান দিয়া। তার এগেনস্টে গুজরাট টাইটান্স ইন টোটাল চেস করতে পারছে না, 130 রান করছে, অল উইকেট ডাউন। শুভমান গিল 19 রান করছে 21 বলে, আর আহ, আহ, সাই সুদর্শন করছে 31 রান 23 বলে। আর লখনৌ সুপার জায়ান্টের তরফ থেকে খুবই ভালো পারফরমেন্স করেছে ইয়াশ ঠাকুর, 30 রান 5 উইকেট নিচে 30 রান দিয়া। আর ক্রুনাল পান্ডিয়া এক্সেপশনাল বোলিং, 3 উইকেট নিচে 11 রান দিয়ে। আর বিষ্ণয় 1 রান 1 উইকেট নিচে 8 রান দিয়ে। তো খুবই ভালো পারফরমেন্স এলএসজির বোলিং ডিপার্টমেন্টের থেকে। তার পাশাপাশি গুজরাটও কোনো খারাপ বল করছে না, ভালো বোলিংই করছে। 163 নট এ ব্যাট স্কোর, নট এ গুড স্কোর, সরি। তো গুজরাটও, সরি, এলএসজিও খুব ভালো ব্যাটিং করছে, মোটামুটি 163 রান করছে। কি জানি কোন জায়গায় আটকে গেছিলাম। হইলো স্কোর যে খারাপ করছে না ভালো করছে এলএচজি স্কোরটা। তো ইন টোটাল এলএসজিও এত একটা ভালো ব্যাটিং করছে না, 163 রান করছে, 5 উইকেট হারায়। বাট এই পিচের অনুসারে আহ, এটা কম্পিটিটিভ স্কোর আসলো। কিন্তু গুজরাট টাইটান্স খুব ভালো একটা চেস করতে পারছে না। তো তোমরা ভাই কি দেখলা কেএল রাহুলের পারফরমেন্স সম্বন্ধে? কি কি বুঝতেছো তোমরা? বুঝতেছি যে এখন যদি মাঠটা যদি বোলিং ফিল্ড না হয়ে থাকে তাহলে আমি চিন্তা করতেছি কি সামনে কোনো টেস্ট সিরিজ আসেনি যেখানে কেএল রাহুল চান্স পাওয়ার লাগে ওয়েট করতেছে, যে প্র্যাকটিস করতেছে এখানে, যে কোনো টেস্ট সিরিজ আসেনি সামনে। আমরা জানি যে টি-20 খেলা, হে কি এইটা দেখে সেটা কোনো টেস্ট সিলেকশন কমিটির ইন্টারেস্ট করতে চাইতেছে না কি করতে চাইতেছে তো বুঝতেছি না। এভাবে খেললে নি হে টি-20 তে চান্স নিব? হ্যাঁ, এর খেলার দরকারই আছিল যে টাইমে, এই টাইমে হে টেস্ট টেস্ট খেলতে আছে। হে একজন ক্যাপ্টেন, ওপেনার প্লেয়ার হয়ে সেরা যদি হে টেস্ট ম্যাচ খেলে তাহলে পিছনের ব্যাটসম্যান গুলি কি করবো? ভাগ্যিস আজকে জিততে গেছে গা, ঠিক আছে, এরকম ভাগ্য সব দিন আর হইতো না। আজকে ইয়াশ ঠাকুরে জিতাই দিছে, ইয়াশ ঠাকুর আর কুনাল পান্ডে জিতাই দিছে, ডেলি ডেলি আর জিতাইতো না। তো এর এটা বুঝতে লাগবো, এই টেস্ট ম্যাচের প্রিপারেশন নিতে আছে। তারপরে এলএজির আমার মনে হয় যে ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে বোলিং ডিপার্টমেন্টে ভালোই খেলছে। ইয়াশ ঠাকুর তো সেরা বল করছে, মানে পুরো ম্যাচটা রানিং লয়ে গেছে, 30 রান দিয়ে 5 উইকেট নিছে। তারপরে কুনাল পান্ডেও খুব ভালোই বল করছে, 3 উইকেট পাইছে। তো দুজনেই তো 8 উইকেট নিয়ে গেল, পুরো গুজরাটের ডাউন বানায় দিছে। তো এটা দেখে কি হাত দিকে খুশি খুশি হাসতেছে না কি করতেছে তো বুঝতেছি না, গুজরাটের এরকম ডিজাস্টার মুভমেন্ট দেখে সেটা। ঠিক আছে, দুটো টিম ভালোই খেলছে। স্কোর আমার মনে হয় যে এটা বোলিং ফিল্ড আছে, এর লেগে আজকে স্কোর হয়েছে না, প্লাস বোলিং তারা ভালোই পারফর্ম করছে। এলএসজির হয়েছিল যদি আমি কই, কেএল রাহুল 31 বলে 33 রান। এজ ওপেনার ব্যাটসম্যান টি-20-র মধ্যে এটা মানে অ্যাকসেপ্টেবল না। আর কেএল রাহুল আমরা দেখি যে হ্যাঁ এরকমই খেলে, ফার্স্ট ফ্লো খেলে, কিন্তু আমরা যদি হ্যাঁ মানে 25 20 25 বল খেলা লাগে তাহলে কিন্তু হ্যাঁ ইনিংসটা বড় করে, মানে লম্বা যায়। কিন্তু এই সিজন আমরা দেখতেছি প্রতিটা ম্যাচ সেট হইতেছে, সেট হয়ে সেটা উইকেটটা দিয়ে দিতেছে মানে রানটারে বারে আউট হতে পারতেছে না। ফার্স্ট ম্যাচে হয়তো বা 50 প্লাস করছে, কিন্তু সেই রকম ইনিংস ইনিংস আর কি আমরা মানে যে ফিনিশটা থেকে আমরা দেখি আইপিএল এ, ওইটা হ্যাঁ দিতে পারতেছে না এই সিজন। আর হ্যাঁ আজকের পিচটা একটু অন্যরকম আসলো, নো ডাউট। লখনৌ যে হোম গ্রাউন্ড, যে স্টেডিয়াম, একানা স্টেডিয়াম, ওইটার মধ্যে রান বেশি হয় না। এরপরও ওপেনিং ব্যাটসম্যানরা এরকম খেলা ঠিক না। কেএল রাহুল হয়তো বা লাস্ট পর্যন্ত যাইবো ভাবছিল, কিন্তু যা ভাবছিল পারছে না। যাই হোক, এরকম স্ট্রাইক রেটে খেলা মানে এটা অ্যাকসেপ্ট করা যায় না। আর গুজরাটের বোলারও ভালো বল করছে, স্টোইনিস ভালো খেলছে। স্টোইনিসের এলএসজি লাস্ট 3 4 ম্যাচে ভালো জায়গায় ইউজ করতেছে। হয়তো বা লাস্ট কিছু ম্যাচে পারফরমেন্স করতে পারছে না, কিন্তু এরকম প্লেয়ার এমন যেদিন খেলবো খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলবো। তো কুনাল পান্ডিয়া
আমি মনে করি তারা আজকে যে জিতছে, কুনাল পান্ডিয়া ভালো বল করছে। বিশেষ করে কুনাল পান্ডিয়ার কথা আমি কমু, ইয়াশটা করে নিশ্চয়ই 5 উইকেট পাইছে ঠিক আছে, কিন্তু কুনাল পান্ডিয়া ম্যাচে তার আইনা দিয়ে গেছে। আর গুজরাট টাইটান্স স্টার্টিংটা ভালো করছিল, 164 টার্গেট, এর মধ্যে যে 54 রানে 0 উইকেট থাকে, এরপরে তারা কলাপস হয়েছে কি এমন হওয়া হয়েছে, তারা একদম মানে ম্যাচ আর ব্যাকই করতে পারছে না। তো আর গুজরাট টাইটান্সেরও দেখা দরকার, তারা টিম কম্বিনেশনটা হার্দিক পান্ডিয়া আর মোহাম্মদ শামি না থাকাতে কি মানে কি টিম কি হয়ে গেছে। তবে আমরা যদি দেখি এলএসজির থেকে দেবদূত পাটিক্কলেরও কিন্তু ঠিক সেইভাবে ইউজ হইতেছে না। আমি পার্সোনালি ফিল করি যে হ্যাঁ একজন ওপেনার, তো ওপেনার ফার্স্ট ডাউন মানে টিপিক্যাল ওপেনার যারা তারা অন্য কোনো পজিশনে ব্যাটিং করা একটা ইম্পসিবল। তো দেবদূত পাটিক্কল যতদিন ধরে আইপিএল মানে আরসিবির থেকে রিলিজ হওয়ার পর তারা কোনো টিমই ভালোভাবে ইউজ করছে না। তো আরসিবি মানে এলএসজি কি মানে আমি যদি চাই এলএসজি কুইন্টন ডিককের সাথে ওপেন করলে দেবদূত পাটিক্কলরে ওপেন করাইতে পারে। তার পাশাপাশি কে এল রাহুল মিডল অর্ডার আইলে আমি মনে করি বেটার অপশন হইব। তো আমার মনে হয় না এটা বেটার অপশন হবে। কেএল রাহুল এটা হইতা না, এটা কে এল রাহুল নিজেই চাইতেছিল যে সিজন মিডল অর্ডারে ব্যাট করতে, কারণ এর যে টার্গেট, মানে ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে যদি ডিসকাস করি। কারণ কে এল রাহুলের যে টার্গেট, হ্যাঁ এজ উইকেট কিপার খেলতেছে এই কারণেই, কারণ ইন্ডিয়ান টিমের স্কোয়াডে টি-20 স্কোয়াডে হ্যাঁ অ্যাড হতে চাইতেছে। ইভেন হ্যাঁ কি আনফিট, কারণ এনসিআর থেকেও হ্যাঁ কুয়ে দেওয়া হয়েছে যে উইকেট কিপিং যাতে না করে। ফার্স্ট 2 ম্যাচ আইপিএল উইকেট কিপিং করার পর থার্ড ম্যাচে হ্যাঁ এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার খেলছে, কিপিং তো করছে না, ব্যাটটা উঠে গেছে, নিকোলাস পুরান ক্যাপ্টেন্সি করছিল। তো সম্ভবত হ্যাঁ এলএসজির টিম ওনাররাও কোয়া হয়েছিল যে হ্যাঁ মিডল অর্ডারে ব্যাট করবো। ইভেন যেদিন এলএসজি এই সিজন ফার্স্ট ম্যাচ খেলবো, ম্যাচের 1-1.5-2 ঘন্টা আগে একটা আপডেট আসলো, বড় আপডেট, যে এলএসজির হয়ে আজকে কে এল রাহুল মিডল অর্ডারে খেলবো। আমি পার্সোনালি জানাইছিলাম, কিন্তু আমি এটা আমরা যে গ্রুপে আমি জানাইছি না, কারণ আমার ডাউট আছে। কিন্তু যে রিপোর্টার নিউজটা দিছে খুব অথেন্টিক, মানে ওই রিপোর্টারটা খুব অথেন্টিক নিউজই দেয়, কিন্তু যখন এলএসজি ব্যাট করতে এসে দেখা গেছে কে এল রাহুল ওপেনার। তো এটা ওনাররা মানতো না, হ্যাঁ যদি হ্যাঁ চাইলেও ওনাররা মানতো না। আর কে এল রাহুলের যত আইপিএল এ পারফরমেন্স, যত সেঞ্চুরি, যত ভালো ভালো ইনিংস খেলছে, হ্যাঁ কিন্তু ওপেনিং এ খেলছে। আর দেবদূত পাডিক্কল ঠিক আছে, হ্যাঁ আরসিবির হয়ে ভালো খেলছে, রান করছে, কিন্তু আইপিএল এ যে হ্যাঁ আরসিবির হয়ে রান করছে 1-2টা ম্যাচে হইতে পারে হ্যাঁ ভালো খেলছে, ভালো মিন্স ভালো স্ট্রাইক রেটে খেলছে, এমনও কিন্তু হ্যাঁ ম্যাচ আছে সম্ভবত 52 বলে 43 রান আরসিবির হয়ে ওপেনিং এ। তো স্ট্রাইক রেটটা ম্যাটার করে। আর লাস্ট 2-3 সিজন যখন এ রাজস্থান টিমে আসলো, তখন কিন্তু 3 নাম্বার ইভেন 4 নাম্বারও ব্যাট করছে। তো পাডিক্কাল তো ওপেনার, কিন্তু এখন যদি যেই টিমে আছে এই টিমে যদি খেলতে লাগে, তাহলে 3 নাম্বারই খেলবো, আর নাহলে আমার মনে হয় পাডিক্কাল জাগিয়ে পাইতো। ওইটাই কথা, যে তাহলে 3 নম্বরের জায়গায় যদি এলআরজি যদি আরেকটা অন্য একটা ব্যাটসম্যান অপশন নেয়, আমার মনে হয় যে ওইটাই বেস্ট হবে। কি লাগে পাদ্রিকালের যে পারফরমেন্স দিতেছে, যদি আমরা এর পজিশন অনুসারে যদি ডিসাইড করি যে এই পজিশনে হে পারফেক্ট না, তাহলে হেরে না লো ওইটাই বেটার। তাহলে ওপেনারের জায়গাটা হের লেগে এই টিমে সেট না। তাহলে কুইন্টেন ডিকর্ক আর কেএল রাহুলের তারা রিপ্লেস করতেই না, যে হ্যাঁ পাদিকাল ওপেনার ভালো খেলছে, ভালো খেললে একটা দুইটা ম্যাচ খেলছে, আহামরি আমার কাছে মনে হয় না যে পাদিকাল আহামরি এতটা ইম্প্যাক্ট করে দিছে, যেমন কেএল রাহুল আর ডিকক এতটা এইভাবে ইম্প্যাক্ট করে, পাডিকাল এতটা ইম্প্যাক্ট করছে না। আমার কাছে মনে হয় যে এই রাজস্থানের না জানি বেঙ্গালোর যে 100 না 95 যে করছিল, ওইটাই একটা মেমোরেবল ইনিংস খেলছে। যে একটা ম্যাচে আরসিবির হয়ে সেঞ্চুরি করছিল। হ্যাঁ ওই সেঞ্চুরিটা, ওইটাই আমার কাছে মনে হয় যে একটা মেমোরেবল ইনিংস আছিল পাডিকালের। না হলে এছাড়া আমার কাছে মনে হয় না পাডিকালের এত মেমোরেবল ইনিংস আছিল। আমার কাছে মনে হয় যে পাডিকালের পজিশন লইয়া যদি টিমের যদি কোনো কনফিউশন থাকে, আমার কাছে লাগে তাহলে ফার্স্ট ডাউনের লাগে একটা অন্য ব্যাটার অপশন খুঁজলেই আমার কাছে মনে হয় যে এলএসজির টিমটা আরো স্ট্রং হইব। এটাই কইতেছি, আহ যদি মানে পাডিক্কল ওপেনিং না করাইতে হইতো, আমার মনে হয় না তার নিচে মানে ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউন খেলায় তার থেকে কোনো মানে আহ, কিছু আদায় করতে পারবো, এটা আমার মানে ওপিনিয়ন আর কি। তো আমি যদি রিপ্লেস করতে হয় এদিক থেকে ওই কে এল রাহুল আর কুইন্টন ডিকক স্টিল তারার ওপেনিং থাকবো, তাহলে আমি মনে করি দীপক হুডারে তারা ফার্স্ট ডাউনে খেলালে পারে। হয়তোবা গত সিজনে সে ভালো পারফরমেন্স করছে না, বাট এবার সিজনে একটা মেবি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চান্স পাইছিল, ওইটাতে পারফরমেন্স করছে, খারাপ না।
ভালোই পারফরমেন্স করছে। তাছাড়া গুজরাট টাইটেন্সের কিন্তু একটা হিউজ হেডেক, তুমি যেটা কইছো প্রীতম দা, গুজরাট টাইটেন্সের প্লেইং ইলেভেনটা একটু দেখা দরকার। তার পাশাপাশি আমি মনে করি একটা হিউজ হেডেক রাশিদ খান। রাশিদ খান কিন্তু আমরা আগের রাশিদ খান যা কারামতি খান নামে জানতাম, কিন্তু পারফরমেন্স কিন্তু আপ টু দা মার্ক হইতেছে না। উইকেট কিন্তু 3-4টা পাইতেছে না, জাস্ট পাইতেছে একটা একটা দুইটা উইকেট পাইতেছে। প্লেয়াররা মানে ব্যাটসম্যানরা তারে দেখা দেখা 4 ওভার কাটাইয়া যাইতেছে গা। তো কি মনে করো, হার্দিক পান্ডে আর মোহাম্মদ শামি না থাকার কারণে গুজরাট টাইটেন্সের টিমের ব্যালেন্সটা আহ কিরকম জায়গায় গিয়ে পড়ছে, যেটা তো তারা পারফরমেন্সে ধরা পড়তেছে। তো তোমার কি তোমার কি ওপিনিয়ন গুজরাট টাইটেন্সের প্লেইং ইলেভেন নিয়ে আমি বা যদি টিম নিয়ে? আমি যদি প্লেইং ইলেভেন করি, আমি আগেও একবার কইছিলাম প্লেইং ইলেভেনে যে ক্যাপ্টেন্সি কিন্তু ম্যাটার করে একটা টিমে। তো জানি না, হয়তো হুম। গিলে হয়তো ক্যাপ্টেন্সি ভালো করতেছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে গিলে তাদের থেকে খেলাটা বাইর করতে পারতেছে না ওই জায়গাতে। যে আমি আগেও কইছিলাম, হয়তো এটা না হইতে পারে, কিন্তু আমার কনসেপ্টে লাগে যে ক্যাপ্টেন্সি একটা এফেক্ট করে। কি লাগে গিল অতটা অ্যাগ্রেসিভ না, যে এখন মনে করো তারা খারাপ পারফরমেন্স করতেছে, তাদের থেকে একটা অ্যাগ্রেসিভ ভাবে বিহেভ করে সেটা তাদেরকে একটা কন্ট্রোলে রাখুন, বা তারা একটা ওভার যখন চিন্তা করবো তখন হে কিন্তু মাইন্ডে চিন্তা করবো যে আমি ওভারটা করতাম গেলে কিভাবে করতে লাগতেছে। যেমন হার্দিক অন চিল্লাতেছে, হে চিন্তা করবো যে আমি ওভারটা যদি খারাপ করি কোনো একটা রিয়াকশন আয় পড়বো। কিন্তু এখন হয়তো দেখা গেছে যে হে ওভারটা খারাপ করলে এতটা রিয়াকশন আইতেছে না, তো এতটা টেনশন ফ্রি হইয়া খেলতেছে তারা। তো আমার কাছে লাগতেছে যে এই সিজনে গিল মানে হাইপোথেটিক্যালি কইতাছি, আমার কাছে লাগে যে উইলিয়ামসন যদি আজকে ক্যাপ্টেন্সি হইতো গুজরাটের গিলের জায়গায়, হাইপোথেটিক্যালি, এটা কোশ্চেন, এটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, আমার কাছে মনে হয় যে গুজরাটের টিমটা আরো একটু স্ট্রং হলে হলে এই রিপোর্টটা থাকলো না হলে আরো বেটার রিপোর্ট হলে হলে। ক্যাপ্টেন্সি নিয়ে যদি আমি কোশ্চেন করি আর কি, বা আনসার দিই। আহ, ভালো ক্যাপ্টেন্সি করতেছে শুভমান গিল। মানে ফার্স্ট ম্যাচেও হ্যাঁ ভালো ম্যাচটা জিতাই দিছে। ডিসিশন যেই নেক, আশিস নেহারা করুক আর শুভমান গিলের পার্সোনাল ডিসিশন থাকুক, বলার চেঞ্জ করার লিগা, কিন্তু হ্যাঁ ভালো ক্যাপ্টেন্সি করতেছে। ইভেন আজকে আহ, মাইকেল ভন ওর ব্যাপারে টুইট করছে যে ইন্ডিয়া ফিউচারে ভালো একটা ক্যাপ্টেন পাইতে চলতেছে গিল নামে। তারপরে আজকে সম্ভবত ড্রিঙ্কস ব্রেকের সময়, ওই যে 2.5 মিনিটের যে একটা ব্রেক যে নেয় স্ট্র্যাটেজিক টাইম আউট, ওইটার সময় সুনীল গাভাস্কার লাইভ কমেন্ট্রিতেও শুভমান গিলের ক্যাপ্টেন হিসেবে প্রশংসা করছে। তো ক্যাপ্টেন্সি ভালো করতেছে। হ্যাঁ, যদি কেন উইলিয়ামসন ক্যাপ্টেন থাকতো তাহলে টিমের পারফরমেন্সটা একটু অন্য লেভেলে যাইতে পারতো 100%। কারণ এই ইন্টারন্যাশনাল ম্যাচে ক্যাপ্টেন্সি করছে, প্লাস আইপিএল ও ক্যাপ্টেন্সি করে ভালো জায়গায় পৌঁছায় দিছিল। সম্ভবত 2018-তে, হ্যাঁ 2018-তেই ফাইনাল পর্যন্ত গেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাইয়ের লগে ম্যাচটা, ফাইনাল ম্যাচটা হেরে গেছিল। কিন্তু যদি কেন উইলিয়ামসন ক্যাপ্টেন্সি করে বা ক্যাপ্টেন থাকে, তাহলে তো হেয়ার প্লেইং ইলেভেন থাকতে লাগবে এজ এ ফরেন প্লেয়ার, বিশেষ করে। তাইলে মিলার থাকবো, রশিদ খান, আর আর একটা ফরেন প্লেয়ার। ফরেন প্লেয়ারের ঝামেলা টামেলা যাতে না হয়, এর লাগে এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কি করে, ফরেন প্লেয়াররা রে ক্যাপ্টেন রাখা থেকে একটু চিন্তা করে যে ইন্ডিয়ান প্লেয়ার যদি ভালো অপশন থাকে তাহলে ওই ইন্ডিয়ান প্লেয়ারই ক্যাপ্টেন দেওয়া যায়, ফরেন ভালো অপশন থাকলেও। কারণ ফাফ দু প্লেসিস আরসিবির হয়ে আমরা দেখতেছি, হ্যাঁ ফরেন প্লেয়ার, হ্যাঁ ফর্ম কিন্তু সেই ভালো না। কালকে স্লো খেলছে, 33 বলে সম্ভবত 41-42 রান করছে, তো স্লো খেলছে। তো আমার হিসেবে ফাফ দু প্লেসিস যে পারফরমেন্স করতেছে, হ্যাঁ আরসিবির মানে টিমে থাকার যোগ্য না, কিন্তু হ্যাঁ এখন নিজে ক্যাপ্টেন, তো এখন কিছু কিছু করার নাই। তো এই ক্যাপ্টেন যদি দেয় তাহলে এটা একটা বড় ঝামেলা। আর হইতে পারে নিউজিল্যান্ডের আপকামিং সিরিজ আছে, তো যদি ওই সিরিজে যদি কেন উইলিয়ামসন যদি ইনক্লুড হয়ে যায়, তাহলে আবার কেন উইলিয়ামসন আবার মিডল দিয়ে যাবো। অনেক কিছু থাকে ফ্রন্ট প্লেয়ারের ক্যাপ্টেন্সি দেওয়ার আগে। আর এটাও ঠিক, কেন উইলিয়ামসন লাস্ট 1-2 বছরে যেভাবে পারফর্ম করতেছে, মানে পারফর্ম না, এর যে হেলথ ইস্যুটা, এই একটা ম্যাচ খেলে হ্যাঁ, ইনজিউর্ড হয়ে যাগা। তো আমার কাছে মনে হয় যে ওইটাও একটু চিন্তা করে সেটা হেরে দিছে না, কি লাগে হঠাৎ করে আইসি একটা ম্যাচ খেলবো, হে জাম দিতে যায় সেটা ইনজিউর্ড হয়ে যাগা, রান লইতে যায় সেটা ইনজিউর্ড হয়ে যেতেছে গা। তো আমার মনে হয় ওইটা একটা এফেক্ট করে, কি লেগা নাহলে যেমন ডুপ্লেসিসের দিতেছে, তো আমার কাছে মনে হয় না যে একটা ফরেন প্লেয়ারের স্লটের লাগে বলে একটা ব্যাটার একটা ক্যাপ্টেন ছেড়ে দিত না। কামিন ছেড়ে দিছে, ডুপ্লেসিসের দিতে আছে, তো তারা টিমের ভালো লাগে একটা ভালো ক্যাপ্টেন দিতে পারে, এটা এমন না যে আমার স্লটের লাগে আমি রিপ্লেস করতেছি। তো আমার কাছে মনে হয় যে ওই যে উইলিয়ামসনের হেলথ ইস্যু আর হয়েছে ওই সিরিজ টিরিজ যদি থাকে ওইটার লাগে আমার কাছে মনে হয় যে দিছে না। তো
কামিন্সরা যে দিছে হায়দ্রাবাদে মানে ভালো অপশন, ইন্ডিয়ান ভালো অপশন নাই তো। একটা এক্সপিরিয়েন্স আছে ভুবনেশ্বর কুমারের কোনো গ্যারান্টি নাই কবে গ্যারান্টি ইনজুরি নাই। টিনজুরি বেঁধে পোকা। তো ওইটাও একটা আছে। আচ্ছা, আমার আজকে একটা কোয়েশ্চেন তোমরা দুজনের কাছে, যে ময়াঙ্ক যাদব ওর আজকে কি হয়েছে? আমি তো এটা আমি আমরা জানি হেয়ার ইনজুরি হয়েছে, পরে আপডেট আইছে সাইড স্ট্রেন হয়েছে। তো আমার কোশ্চেনটা, আনসারটা আমি একটু কয়ে দিতেছি, মানে তোমরা মতামত জানাও। যে এমন না যে ময়ঙ্ক যাদব ব্যাট করতে আসে, ব্যাট করতে আইলে ঠিক আছে, যে ব্যাটিং করার সময় একটু সাইডে টাইডে বল লাগছে, লাগে একটু ইনজুর হয়ে গেছে। সে ব্যাট করতে আসে না, বল করতে আসে। বল করতে ফার্স্ট বলেই দেখলাম আমরা হেয়ার পেস 139, 141, হাইয়েস্ট হাইয়েস্ট স্পিড উঠছে 141, যেটা ফার্স্ট 2 ম্যাচে হেয়ার মানে একদম যে স্লো বল এরকম আসতো না। তো ফার্স্ট বল 141, পরের বল 138, মানে আজকে এর 141-এর উপরে 6টা বল উঠছে না। তো মানে হের সমস্যাটা কি আসলো? আর হের যদি ম্যাচের আগেও যদি হের এরকম সমস্যা থাকে, তাহলে হের আজকে ক্যারে খেলাইলই ক্যারে, আজকে জাস্ট একটা ওভারই করছে। তো এটা আমার কেএল রাহুলের একটা বিরাট বড় একটা কোশ্চেন, যে ক্যারে আজকে হেরে নিয়ে এরকম মানে খেলা করছে। এটাই, হঠাৎ করে একটা বলারের তো এরকম পারফরমেন্স হওয়ার কোনো কথা না। স্পিড, বোলিং লেংথ তো ঠিক আছে, যদি হেলথ ইস্যু দেখাইতো তাহলে হচ্ছে ঠিক আছে। এর ওভারের পরে প্রথম বলে কি হের না না, আমার কোশ্চেনটা আমার এটা না, আমি যেটা বুঝতেছি সম্ভবত হের প্রবলেম তো আছে, তো হ্যাঁ প্রবলেম আছে মানে হের ম্যাচের আগেই প্রবলেমটা। প্রবলেমটা এটা তো টিমমেট জানা দরকার আছে, তো হের খেলাইলই ক্যারে, প্লেইং ইলেভেনই ক্যারে খেলাইলি এটা। এর জায়গা তার একটা এটি- প্লেয়ারের দিলে পুরো 4 ওভারে করতে পারতো, অনেক কিছুই বেটার ছিল। এটা তো আমার কোনো এরকম কোনো মানে স্পেশাল কমেন্ট নাই, বাট আমার ওই তুমি যেটা কইছো ওইটাই, যদি হের প্রবলেম থাকে তাহলে হেরে খেলাইছে গেরে। তো একটা 2 ম্যাচের পর তো তার স্পিড ড্রপ হইতে পারে না, প্রায় 10-15 কিলোমিটার ড্রপ হইতে পারে না, ঠিক আছে না? তো যদি প্রবলেম হইতে তারে খেলাইছে কেন, এটা একটা টিম ম্যানেজমেন্টের পাওয়ার বিষয়। তাছাড়া তোমরা যেটা এলআই যেটি নিয়ে আলোচনা করছো, গুজরাট টাইটান্স নিয়ে আলোচনা কইছো, যেটা একদম কারেক্ট। এটা তারা দরকারও কোন কিভাবে তারা টিমের কম্বিনেশনটা মিলাই। আমি তো মনে করি সাহা কেন খেলছে না আজকে এটা কইতে পারি না। যদি সাহা না খেলে ম্যাথু ওয়েডরে তারা ওপেনিং করাইলে পারে, লেফট রাইটি কম্বিনেশন হিসেবে তারা একটা ভালো অপশন পাইবো। ম্যাথু ওয়েডও অ্যাটাকিং ব্যাটসম্যান, অ্যাটাকিং ব্যাটিং করে। তো এই আর কি, তো কি করা যায় দেখবো তারা নেক্সট ম্যাচ গুলাতে। তো আজকের এই ভিডিওটা শেষ করার আগে আমরা আগামীকালকের ম্যাচ চেন্নাই সুপার কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এর প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইজ চলো এবার শুরু করি। তো কালকের ম্যাচটাতে যদি আমরা দেখি, চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স, এটা হিউজ ব্লকবাস্টার ম্যাচ হতে যাইতেছে, যেহেতু গম্ভীর আর ধোনি আছে। তো কি মনে হয় কালকে চেন্নাই সুপার কিংস এর প্লেইং ইলেভেন কি হইতে পারে? যেহেতু তারা পাথিরানা আর মুস্তাফিজুর রহমানরে নিয়ে কোনো রকমের কোনো নিউজ বা আপডেট নাই, তারা কি প্লেইং ইলেভেনে থাকবো কি থাকতো না, তো কি মনে হয়? যেহেতু এখনো কোনো আপডেট না, আমার কাছে মনে হয় না যে কালকে তারা অ্যাভেলেবিলিটি থাকবো। তো তারা আগের যে ম্যাচের প্ল্যানিং এ যে 11 নিছে ওই 11এই থাকবো। মুস্তাফিজুরও আমার মনে হয় না রিটার্ন করবো, আর পাথিরানও মনে হয় না হে টিম প্লেইং 11-এ থাকবো। তো এই দুইজন না থাকা কিন্তু চেন্নাই টিমের অনেকটা ক্ষতি হইতাছে। তারা স্ট্রং অনেক কমে গেছে এই দুইজনটা না থাকাতে। বোলিং ডিপার্টমেন্ট যেহেতু, ব্যাটিং ডিপার্টমেন্টে কোনো সমস্যা নাই, কিন্তু এই বোলিং ডিপার্টমেন্টটা চেন্নাইরে অনেকটা কষ্ট দিব। তো যেহেতু কালকের ম্যাচটা চেন্নাইতে, তো এখানে একটা প্লাস পয়েন্ট চেন্নাইয়ের একটা থাকবো। যদি কলকাতাতে হইতো তাহলে মাইনাসে মাইনাসে মানে ডাবল মাইনাস হয়ে যেত। তো চেন্নাইতে হওয়াতে আমার কাছে মনে হয় যে একটু বেনিফিট পাইবো, তারপরেও একটু স্ট্রাগল করতে লাগবে চেন্নাইরে যদি চেন্নাই জিততে লাগে। আর কলকাতা তো ভালোই খেলতেছে, লাস্ট যেরকম খেলতেছে। দেখা যাক কালকে কি হয়। প্লেইং ইলেভেনের কথা যদি কই, তাহলে সম্ভবত কোনো আপডেট আছে না। তবে লাস্ট যে আপডেটটা আসছিল, মুস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল আসলো না, কারণ হেয়ার ভিসা ইস্যুর লেগে। তো ভিসা ইস্যুটা মানে সলভ হয়ে যাওয়ার কথা। এখন কালকেই বোঝা যাবে টসের পরে যে খেলবো কি খেলতো না। আর তাছাড়া তারার টিমে কিছু না কিছু ফল্ট আছে, যেমন ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন হয়েছে পরে কিন্তু সেইভাবে খেলতে পারতেছে না। Plus আজিঙ্ক্য রাহানে পাওয়ার প্লেতেই মাইরা খেলতে পারে, পাওয়ার প্লের পরে হ্যাঁ মানে যখন স্পিনার আয়ে তখন মানে স্ট্রাইক রেট মেনটেন করতে পারে না।
আর শুভম দুবে ভালো খেলতেছে, তো হের যেদিনকা খারাপ দিন আইব তখন চেন্নাই সুপার কিংস স্কোর কি করে এটাও দেখার। আর কলকাতার কেকেআর যদি কথা কই তাহলে তারা হার্ষিত রানা ইনজুর্ড আছে। আর ম্যাচটা তো হইব চেন্নাইয়ের মাঠে, কিন্তু চেন্নাইয়ের মাঠে আমরা একটা জিনিস যদি চেন্নাই মাঠের হিস্ট্রি যদি দেখি আর কি, তাহলে স্পিনাররা হেল্প করে চেন্নাইয়ের পিচ। তো কলকাতারও কিন্তু ভালো স্পিনার আছে। তো মেবি কালকে শ্রেয়স শর্মা, লাস্ট ইয়ার আমরা দেখছি এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার পুরো সিজন খেলছে। আর এই সিজন হয়তো বা ফার্স্ট এক দুইটা ম্যাচ খেলছে, ভালো কিছু করছে না, তারপর হেরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও নামাইতেছে না কেকেআর। তো কালকে মেবি কেকেআর কেকেআর হয়ে শ্রেয়স শর্মা কিছু একটা করতে পারে, যেহেতু স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক যদি হয় আর কি। আর ম্যাচে কি হইব, আমি কালকে সিএসকেরই ফেভারিটে রাখুন। তো প্রসেনজিৎ দা, তুমি কারে ফেভারিট রাখো কালকের ম্যাচে? যেহেতু আমি একটু আগেও কইছি যে কালকে যেহেতু চেন্নাইয়ের মাঠে খেলা, তো চেন্নাই একটু তো ফেভারিট থাকবোই, কিন্তু ওই একটু স্ট্রাগল করবো, তারপর আমি চেন্নাইরে সাপোর্ট করব। স্ট্রাগলটা যদি বলার হয়, আর যদি আমাদের টসের পরে যদি মোস্তাফিজুর ব্যাক করার নিউজটা থাকে তাহলে তো আরো খুশি। ঠিক আছে, তাই ওইটাতে আরো খুশি থাকে। আর এখন যখন স্পিনারের মাঠে, তাহলে সুয়েশ শর্মা কি টিমে থাকবো না থাকবো? সুয়েশ শর্মা কিন্তু খুব ভালো বলার। সুয়েশ শর্মা কিন্তু এবার গত বছর আমরা যেটা দেখছি, সুয়েশ শর্মা কিন্তু ভালো ভালো ব্যাটসম্যানের আউট করছে, ভালো ভালো ম্যাচ ঘুরেছে। তো সুয়েশ শর্মা যদি টিমে থাকে কিন্তু কলকাতার স্ট্রংনেস আরো বেড়ে যাবে গা। তো এই জায়গাতে টিমে আমি সাপোর্ট করব চেন্নাই, ঠিক আছে? এবার চেন্নাইরে যদি সাপোর্ট করি তাহলে কলকাতারও পারফরমেন্স, চেন্নাইরে আমি যাবো, ঠিক আছে? চেন্নাইয়ের সাপোর্টারে থাকুন। ঠিক আছে, তাহলে দেখা যাক আগামীকালকে কি হয়, কে জিতে। বাট আমি যদি দেখি অন হ্যাঁ, আমি পেপার, তোমার যদি কোশ্চেন করি, কালকে তোমার কি মনে হয় সুনীল নারায়ণ কি ওর পারফরমেন্সটা কি বজায় রাখবো কালকে ও? যেহেতু চেন্নাইয়ের মাঠে চেপাক মাঠে খেলা, তো মনে হয় না ঠিক সেইভাবে পারফরমেন্স করতে পারবো, কারণ ওইদিকে এত একটা মানে ফাস্ট বোলিং নিয়ে আসে এত আহ, মানে পিচের কন্ডিশনটা ফাস্ট বোলিং রে বেশি একটা ফেভার করে না। আর সুনীল নারায়ণ ফাস্ট বোলিং এ মেইন প্রবাবলি তারা পাওয়ার প্লেটাই তারা ক্যাপিটালাইজ করে কইরা দেওয়ার মেইন দায়িত্ব দিয়ে রাখছে সুনীল নারায়ণরে। তো যদি তারা টেকটিক্যাল মুভ, যেহেতু ধোনি, মহেন্দ্র সিং ধোনি আমরা ব্যাক এন্ড দা তোমার ক্যাপ্টেনই কইতে গেলে, তো মনে হয় না সুনীল নারায়ণ সে একটা পারফরমেন্স করতে পারবো। তো দেখা যাক কি করে, আমার মনে হয় না করতে পারবো আর কি। সুনীল নারায়ণের যদি গম্ভীরে প্ল্যানিং করে ওপেন নামায়, আমার কাছে লাগে যে ধোনি প্ল্যানিং করে স্পিনার এনে দিব। হতে পারে, ওপেনিং তো নামবই, কনফার্ম, মানে ওপেনিং তো এটা কনফার্ম। নো ডাউট, নো ডাউট নাই যে তাইলে ওপেনিং করছে না। তাইলে তো আমরা হয়তো আমার মনে হয়, দেখা যাবে এক ওভার বা 2 ওভারে আমরা স্পিনার পাইলাম চেন্নাইয়ের দিক দিয়া। কালকে ফার্স্ট, মানে সুনীল নারায়ণ যখন ব্যাট করতে আইবো, ফার্স্ট ওভারই দিব ওই থিকাসানারে। আর ঠিক ধোনি আছে না। ওই আম্পায়ারের পিছে একটা প্লেয়ার লাগিয়ে রাখবো, কিছু একটা টুটকা একটা ফিল্ডার একটা লাগিয়ে রাখবো। আর ওই জায়গাতেই সুনীল নারায়ণ কালকে ধরা খেতে পারে। ঠিক আছে, তো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট।